আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ অনলাইন আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আজ আমরা নতুন একটি চমক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমরা আমাদের নতুন একটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা ক্লাস নিতে চলেছি এইচএসসি এবং আলিমের ভুটানি, যেটাকে তোমরা জীববিজ্ঞান প্রথম পত্র অথবা ভুটানি বলে থাকো, সেই বইয়ের উপরে। আজ আমরা মূলত ক্লাস নিব ভুটানির প্রথম অধ্যায়ের প্রথম টপিক কোষ সম্পর্কে। আজ আমি তোমাদেরকে কোষ সম্পর্কে বিস্তারিতভাবে বুঝাবো এবং তোমাদের কিছু চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাবো কোষের গঠন, কোষের কার্যকারিতা ইত্যাদি। আজ একটু ক্লাসটা একটু লম্বা হবে, তোমরা সকলে ধৈর্য ধরে ক্লাসটা করবে বলে আমি আশা করি। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। যেহেতু একটু বড় হবে, তোমরা ধৈর্য ধরে ক্লাসটি করবে। প্রথমে কোষ সম্পর্কে জানতে হলে কোষের নামকরণ কে করেছে, কোষ কোথা থেকে এসেছে এ সম্পর্কে আমাদের জানতে হবে। কোষ বা সেল, সেল শব্দের অর্থ হলো কোষ, যে শব্দটা সেলুলা শব্দ থেকে এসেছে। কোষের নামকরণ করেন রবার্ট হুক। রবার্ট হুক ছিলেন রবার্ট হুক কোষের আবিষ্কারক। যদি পরীক্ষায় প্রশ্ন আসে কে কোষ আবিষ্কার করেন, উত্তর হবে রবার্ট হুক। এবং কত সালে আবিষ্কার করে? 1665 সালটা পরীক্ষায় আসে না, এইচএসসি বা আলিমে সালগুলো একটু কমই আসে। এরপরে যে প্রশ্নটা আসে, মৃত কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে আমি আগেই বলে দিলাম, তোমাদের এটা আমি বিস্তারিত সামনে পড়াবো ইনশাআল্লাহ। এরপরে যে আসে তার সম্পর্কে কিছু, রয়্যাল সোসাইটি অফ লন্ডন। রয়্যাল সোসাইটি অফ লন্ডনের তিনি ছিলেন রক্ষক, যন্ত্রপাতির রক্ষক। তিনি ভেবেছিলেন আগামী সপ্তাহে, মানে যে যন্ত্রপাতির রক্ষক, আগামী সপ্তাহে কিছু বিজ্ঞানীরা সেখানে আড্ডা দিতে আসবে। রয়্যাল সোসাইটির আগে বিজ্ঞানীরা আড্ডা দিতে আসতো। যখন আড্ডা দিতে আসবে তখন তিনি তাদের কিছু উপস্থাপন করবেন, তাদেরকে চমকে দিবেন, এরকম কিছু তিনি করতে চেয়েছিলেন। এজন্য তিনি দেখো কি করেছিলেন, আমরা পড়বো আস্তে আস্তে। এটাই সে রয়্যাল সোসাইটি অফ লন্ডন। এটা অনেক আগের ছবি, একটু ভেঙে গেছে, তারপরও তোমরা বুঝতে পারছো এটাই সেই আগেকার রয়্যাল সোসাইটি অফ লন্ডন। এরপরে তিনি কি ভেবেছিলেন, এই যে দেখো বিজ্ঞানীরা আসবে, তারা সভা করবে, এই সময় রবার্ট হুক কিছু উপস্থাপন করবেন, এমন কিছু উপস্থাপন করবেন যাতে রবার্ট হুককে সকলে বিজ্ঞানী মনে করে। এরপরে দেখো কি এসেছে, তখন তিনি কি করলেন, রবার্ট হুক তার একটা মাইক্রোস্কোপ ছিল, তার মাইক্রোস্কোপটা নিজস্ব বানানো ছিল। যেহেতু তিনি যন্ত্ররক্ষক ছিলেন, তিনি যন্ত্রপাতি সম্পর্কে জানতেন, সেহেতু তিনি একটা মাইক্রোস্কোপ বানিয়েছিলেন এবং তিনি সেই মাইক্রোস্কোপ নিয়ে বসে পড়লেন। এবং এই দেখো এরপরে আমি সুন্দরভাবে তোমাদেরকে বিশ্লেষণ করে দিয়েছি। এই মাইক্রোস্কোপটা অনেকটা এরকম ছিল দেখতে। তিনি ভাবলেন অণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে কিছু একটা করা যায় কি, যাতে বিজ্ঞানীদের তিনি চমকে দিতে পারেন, আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে কিছু একটা করে বিজ্ঞানীদের যাতে চমকে দিতে পারেন। এরপরে তিনি কি করলেন, তিনি দেখলেন কাঠের সিপি একটা, তিনি পাশেই একটা কাঠের সিপি দেখলেন, দেখতে নিরেট অথচ পানিতে ভাসে। দেখছো কাঠের সিপি, তোমরা দেখছো কাঠের সিপি কিন্তু হালকা, কিন্তু তাও পানিতে ভাসে। এর কারণ কি? তিনি চিন্তা করলেন যে কাঠের সিপি যে পানিতে ভাসে, এর কারণ কি? তিনি সিপির একটি পাতলা সেকশন, মানে সিপিটা অনেক সূক্ষ্মভাবে কেটে আণুবীক্ষণিক যন্ত্রের নিচে পর্যবেক্ষণ করলেন এবং সেখানে তিনি, এই যে তোমরা এখানে হয়তোবা দেখতে পাচ্ছ, মৌমাছির চাকের মতো ন্যায় অসংখ্য ছোট ছোট কুঠুরি, প্রলেপ বা প্রকুষ্ঠ দেখতে পেলেন। তিনি মৌমাছির চাক তোমরা হয়তোবা দেখেছ, আমি ধরে নেব আমার স্লাইডে, এই যে এরকমই অনেকটা মৌমাছির চাক আমার স্লাইডে আজকে, এরকম কোনো মৌমাছির চাক আমার আনতে মনে ছিল না, আমি দুঃখিত। তোমাদের পেজে আমি, আমাদের পেজে আমি এটা আপলোড করে দেব, মৌমাছির চাক দেখতে কেমন, তোমরা যারা দেখোনি সেখান থেকে দেখে নিও। তিনি মৌমাছির চাকের মতো কিছু কুঠুরি বা বক্স দেখতে পেলেন। দেখো তো এই কুঠুরি এক একটা কারাগারের সেলের মতো, অনেকটা কারাগারের মতো দেখা যায়। এরপরে তিনি কি করলেন, তিনি যা দেখলেন তার একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে তিনি লিখলেন, তিনি লেখা শুরু করলেন। তিনি কি কি দেখতে পেলেন, সেই গ্রন্থটা হলো এই গ্রন্থটা। গ্রন্থের নাম কি? মাইক্রোগ্রাফিয়া।
মাইক্রোগ্রাফিয়ার আমি কিছু ছবি এখানে দিয়েছি, এই যে এটা তার মাইক্রোস্কোপ, এবং তিনি এটা দেখেছিলেন, এবং এটা সেই মাইক্রোগ্রাফিয়া গ্রন্থের একটা পাতার ছবি দিলাম আমি তোমাদেরকে দেখানোর জন্য, কারণ তোমরা যদি দেখে দেখে মনে রাখতে পারো। এরপরে তিনি এখানে আমি লিখছি তিনি তার পর্যবেক্ষণ মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করেন। তিনি তার এই সব পর্যবেক্ষণটা মাইক্রোগ্রাফিয়া নামে গ্রন্থে প্রকাশ করেন। এতক্ষণ আমি তোমাদের যা পড়ালাম সেটুক এই স্লাইডে সম্পূর্ণভাবে তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, কারণ তোমরা যাতে আমার পড়ানোর পরে এই স্লাইডটা দেখে সম্পূর্ণটুকু আয়ত্ত করতে পারো। এখানে দেখো সেলুলা, ল্যাটিন শব্দ সেলুলা থেকে সেল কথাটির উৎপত্তি হয়েছে। সেল শব্দের অর্থ কুঠুরি বা প্রকোষ্ঠ। এখানে যা যা আমি এতক্ষণ তোমাদের দেখিয়েছি সকল কিছু এই স্লাইডে তোমরা পাবে। এরপরে চলো কি পড়ি। এখন তোমরা কোষ পড়লে, এখন একটা কোষ যদি তোমরা দেখতে পেতে খুব সুন্দর হতো না? কি, পাখির ডিম একটি মাত্র কোষ দিয়ে গঠিত। পাখির যে ডিম আছে এই ডিমটা একটি মাত্র কোষ দিয়ে গঠিত। আচ্ছা, তোমাদের আমি একটা প্রশ্ন করতে চাই, সবচেয়ে বড় পাখি কোনটি? আমরা অনেকে হয়তো বা জানি উট পাখি। উট পাখি যেহেতু বড়, উট পাখির ডিমও সাইজে বড় হবে। এই যে দেখো, উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ, কারণ ডিম যেহেতু বড় সেহেতু কোষটাও বড়। এখানে দেখো আমি তোমাদের রেড লাইন করে রেখেছি, কারণ এই জিনিসটা গুরুত্বপূর্ণ। 17 সেন্টিমিটার থেকে 12.5 সেন্টিমিটার। এরপরে তোমরা বলবা ভাইয়া পাখি সম্পর্কে তো বললেন, মানুষের কি কোনো বড় কোষ নেই? অবশ্যই ভাইয়া, মানুষের একটা বড় কোষ আছে। মানুষের নিউরন নামে একটা কোষ আছে, মোটর নিউরন বলা হয় বা নিউরন বলা হয়। এটি সবচেয়ে লম্বা কোষ, এর দৈর্ঘ্য 1.37। দেখো আমি তোমাদের স্লাইডে যে শব্দগুলো আমি আলাদা করে দিয়েছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো পুরো রঙের ভিতরে একটা দেখো কালো রং করে দিয়েছি, মানে এই জিনিসটা খুব খুব গুরুত্বপূর্ণ। মানুষের মোটর নিউরন, এই নিউরনটা তোমাদের একদম এই নিউরনটা মানুষের মোটর নিউরন বলা হয়। এটা মূলত মেরুদণ্ড বরাবর গিয়ে একদম পা পর্যন্ত গিয়েছে। এই নিউরনটা মোটর নিউরন। এখন তোমরা বলো ভাইয়া আগের গুলো ছবি দিয়ে বুঝালেন, কিন্তু এগুলো আমাদের ছবি দিয়ে বুঝালেন না। এখন আমি তোমাদের এগুলোর ছবি দিয়ে আমি তোমাকে বুঝাচ্ছি। এই যে দেখো মোটর নিউরন, যেটা তোমাদের বলা সবচেয়ে বড়। এই যে দেখো এই মেরুদণ্ড থেকে একদম পা পর্যন্ত, এটাই হলো সবচেয়ে বড় কোষ। আর এটা হলো একটা উট পাখির ডিম, এটা সাধারণ মুরগির ডিম। দেখছো সাধারণ মুরগির ডিমের চেয়ে উট পাখির ডিম কতটা বড়। এরপরে তোমাদের আমি যে লাইনটা আগে বলেছিলাম, রবার্ট হুক প্রকৃতপক্ষে মৃত কোষ তথা কেবল প্রকোষ্ঠই দেখেছিলেন। কারণ রবার্ট হুক একটা কাঠের, আমরা কি পড়লাম এতক্ষণ, একটা কাঠের ছিপি দেখেছিলেন তিনি। মানে কাঠের ছিপি স্লাইস করে তিনি মাইক্রোস্কোপে দেখিয়েছিলেন। সেই ধরো কাঠ কিভাবে বানানো হয়, একটা গাছকে কেটে, গাছ যদি কাটা হয় তার কি কোনো থাকবে? প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষের যে বিভিন্ন উপাদান আছে এগুলো কি থাকবে? থাকবে না, সেগুলো তো শুকিয়ে যাবে, মারা যাবে। শুধুমাত্র কোষ প্রাচীর থাকে সেখানে। শুধুমাত্র কোষ প্রাচীরটা থাকার কারণে কাঠ দিয়ে মানে কাঠটা পাতলা হয়, মানে কাঠের যে সিপিটা আছে সেটা পাতলা হয়। তিনি কিন্তু জীবিত কোষ দেখেনি, তিনি মূলত কাঠের যে দেখো কাঠ কিন্তু একটা মৃত কোষ, এখন সে মৃত কোষ দেখেছিলেন। এজন্য এরকম প্রশ্নে আসে রবার্ট হুক কে প্রকৃতপক্ষে মৃত কোষ দেখেছে, অথবা মৃত কোষ আবিষ্কার করেছিলেন কে? এটা হবে কিন্তু রবার্ট হুক। এরপরে বলতে পারো ভাইয়া আমাদের কোষ দেখাবেন না, কোষটা কেমন? এই যে দেখো তোমাদের জন্য আমি একটা উদ্ভিদ কোষের ছবি নিয়ে এসেছি। এটা হলো একটা উদ্ভিদ কোষ। এটা তোমাদের বইতে একটা পাতায় ছবি আছে, হয়তো বা দুই তিন পৃষ্ঠা পরে যারা আবুল হাসান স্যারের বই পড়বে তাদের বইতে আছে, এবং প্রতিটা লেখকের বইতে এই ছবিটা আছে। এরপরে তোমরা বলে ভাইয়া আমরা উদ্ভিদ বিজ্ঞান পড়তেছি দেখে শুধু উদ্ভিদ কোষ দেখাবেন, প্রাণী কোষ দেখাবেন না? আচ্ছা, তোমাদের জন্য আমি তাও নিয়ে এসেছি, তোমাদের জন্য আমি প্রাণী কোষ নিয়ে এসেছি। এই কোষ সম্পর্কে আমরা আরো বিস্তারিত সামনের ক্লাসে পড়বো। এখন শুধুমাত্র তোমরা ছবিটা দেখে দেখো। আর এখন তোমাদের এতক্ষণ যা পড়ালাম এই স্লাইডে সকল কিছু দেওয়া আছে, এই স্লাইডে সকল কিছু দেওয়া আছে তোমাদের জন্য। এখানে তোমরা একটা লাইন এখানে তোমরা দেখতে পারো, অ্যান্টনি ভন লিউয়েনহুক প্রথম কোষ প্রাচীর ছাড়াও ভেতরে পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্য সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। অ্যান্টনি ভন লিউয়েনহুক
এই নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন, তার নাম আসবে হলো অ্যান্টনি ভন লিউয়েনহুক। এরপরে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। 1840 সালে পার্কিনজে ওই তরল সজীব পদার্থের নাম দেন প্রোটোপ্লাজম। পার্কিনজে নামক এক বিজ্ঞানী ছিল, এই নামটা গুরুত্বপূর্ণ। পার্কিনজে দেখো আমি বোল্ড করে বড় করে দিয়েছি। সালটা গুরুত্বপূর্ণ না, এখানে এরকম প্রশ্ন আসতে পারে। প্রোটোপ্লাজম কে আবিষ্কার করেন? পার্কিনজে। একটা তরল পদার্থ পার্কিনজে দেখেছিলেন, তরল সজীব পদার্থ, এটার নাম তিনি প্রোটোপ্লাজম দিয়েছিলেন। এরপরে তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখো আমি লিখে দিয়েছি অনলি ফর নলেজ, কারণ এটা পরীক্ষায় আসে না, কিন্তু তোমাদের জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা এইচএসসি লাইফে পড়তেছো বা কেউ আলিমে পড়তেছো, তোমরা যদি এই সব ছোটখাটো বিষয় যদি না জানো, তবে পরীক্ষায় কিন্তু ভালো রকম আনসার করতে পারবে না। অর্নেস্ট রাস্কা কর্তৃক ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্র আবিষ্কার এবং এর উন্নতি সাধনের পর কোষ এবং কোষীয় অঙ্গের অতি সূক্ষ্মভাবে গঠন জানা যায়। এরকম কিন্তু পরীক্ষায় হঠাৎ করে আসতে পারে, যেহেতু এটা মানে পরীক্ষায় আসে না স্বভাবত, কিন্তু হঠাৎ করে আসতে পারে। কে অণুবীক্ষণিক যন্ত্র আবিষ্কার করেন? অর্নেস্ট রাস্কা। কার উন্নতির মাধ্যমে, কার আণুবীক্ষণিক যন্ত্রের উন্নতির মাধ্যমে কোষের অঙ্গাণু দেখা সম্ভব হয়েছে? অর্নেস্ট রাস্কা। এই প্রশ্নটা কিন্তু এসে পড়তে পারে। আর তোমরা কিন্তু সাথে সাথে দেখো অতি সূক্ষ্ম মানে কি আলট্রা, এরকম ইংলিশ যে নামগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু একবার দেখে রাখবে। কারণ মেডিকেল পরীক্ষা বলো, ভার্সিটি পরীক্ষা বলো, এগুলা ইংলিশে নাম আসতে পারে। এখন আমি যা যা পড়াইলাম এই স্লাইডে সুন্দরভাবে তোমাদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমরা এই নামটা দেখতে পারো, ফেলিক্স ডুজারডিন। এখানে যা যা আছে তোমরা একটু পড়ে নেবে। ফেলিক্স ডুজারডিন কি? ঝিলির মতো ঠকঠকে ঝিলির মতো, যেটাকে আমরা প্রোটোপ্লাজম বলতেছি। ওই যে পার্কিন যে প্রোটোপ্লাজম, এটা তিনি নাম দিয়েছিলেন সার্কোট। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, বাট আমি এই স্লাইডে রাখিনি, কারণ এই সার্কোটটা আমরা পরবর্তী 2-3 ক্লাস পরে আমরা পাবো, যাতে ওইখানে তোমাদের সার্কোট সম্পর্কে আমি বিস্তারিত বুঝাবো। এরপরে কোষের সম্পর্কে, কোষ বলতে পারো ভাইয়া কোষ পড়াইলেন, কোষের সংজ্ঞাটা আমাদের দেন। কোষের সংজ্ঞাটা পরীক্ষায় আসে। তোমরা যারা আলিম দ্বিতীয় বর্ষে পড়ো বা ইন্টার সেকেন্ড ইয়ার, এসএসসি সেকেন্ড ইয়ারে পড়ো, তারা হয়তোবা জানো কোষের সংজ্ঞাটা আসে। এখন তোমাদের জন্য একটা ছোট একটা সংজ্ঞা দিলাম। কোষ হলো জীবের গঠনগত এবং মৌলিক একক। এটা কিন্তু একদম সহজ অঙ্ক সংজ্ঞা, এটা কিন্তু তোমরা এমনিতেই মনে থাকে এই সংজ্ঞাটা, এটা তোমরা একটু জানবা। এই নামটা গুরুত্বপূর্ণ না, কে সংজ্ঞাটা দিয়েছে। এরপরে গুরুত্বপূর্ণ হলো তোমরা যেটা 9-এ পড়ে এসেছিলে, এই সংজ্ঞাটাও কিন্তু তোমরা দেখে রাখবা, কারণ ক নাম্বারের জন্য বা খ নাম্বারের জন্য আসলে এই সংজ্ঞাটা তোমরা দিবা। কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধব্যাপ্ত ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবা কোষের সংজ্ঞা সম্পর্কে। এরপরে দেখো কি বলছে, সিপি হিকম্যান এর মতে কোষ হলো জৈবিক গঠন এবং কার্যের একক, এবং এটি ন্যূনতম জৈবিক একক যা নিজের নিয়ন্ত্রণ এবং প্রজননে সক্ষম। তোমরা কিন্তু এই সংজ্ঞা লুই এবং সিকেভিচ এবং এসপি হিকম্যান এর দুটার ভিতরে যে কোনো একটা পড়বা, অথবা এখানে আমি আরেকটা দিয়েছি, এটার ভিতরে যে কোনো একটা পড়লেই হয়ে যাবে। এতগুলো সংজ্ঞা পড়ার দরকার নেই, যে কোনো একটা অথবা দুইটা, যেটা প্রথমে আমি তোমাকে দিলাম। আমি তোমাকে প্রথমে আবার স্লাইডটা ব্যাক করছি। এই যে এই প্রথমটা তোমরা দেখবা, আর এটা এটা এবং এটার ভিতরে যেটা তোমার কাছে সবচেয়ে সহজ মনে হয় সেটা তুমি দেখবা। এরপরে তোমাদের মনে কি এরকম কোনো প্রশ্ন আসে না, প্রথম কোষ কে আবিষ্কার করলো? এখন তোমাদের মানে তোমরা হয়তোবা জানো মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি মূলত কোষ আবিষ্কার করেন, কিন্তু তারপরও বিজ্ঞানীদের মনে এরকম একটা প্রশ্ন এসে থাকে যে কিভাবে আবিষ্কার করলো, কে আবিষ্কার করলো, এরকম বিভিন্ন জন বিভিন্ন থিওরি দিয়েছে। এই সম্পর্কে আমাদের একটু নলেজ রাখা দরকার, যেহেতু তারা এই বিষয়টা আবিষ্কার করেছে। এখন তোমার হলো প্রথম কোষ প্রথম কোষ এলো কোথা হতে, এরকম একটা প্রশ্ন তোমাদের মনে তো আসতেই পারে, প্রথম কোষ এলো কোথা হতে। এরপরে তোমাদের কি মনে এরকম কোনো প্রশ্ন আসে, প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়েছিল? প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়েছিল এ সম্পর্কে কিন্তু আমাদের বইয়ে কিন্তু অনেক কিছু বলা আছে। তারা কিন্তু একটা থিওরি, জাস্ট এটা থিওরি একটা, এটা কিন্তু যে একদম সত্য বাস্তব এরকমও না, জানো হয়তো বিজ্ঞান পরিবর্তনশীল, এরকম আমাদের বইয়ে যেহেতু আছে আমাদের পড়তে হবে। দেখো এখানে লেখা আছে, আলেকজান্ডার অপারিন এবং জে এস হেলডেন বললেন যে আদিকালে বায়ুমণ্ডলে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং পানির
জলীয় বাষ্প, পানি কিন্তু ছিল না, মানে আমরা যে পানি ইউজ করি ব্যবহার করি এরকম পানি ছিল না, কি ছিল, জলীয় বাষ্প রূপে পানি ছিল, মানে বায়বীয় রূপে পানি ছিল, কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না। এই যেরকম যে আমরা যে এখন অক্সিজেনটা নিতে এরকম কোনো অক্সিজেন ছিল না, অক্সিজেন যুক্ত অক্সিজেন যেমন H2O, পানির সঙ্গে কি H2O, ওইখানে কিন্তু অক্সিজেন আছে কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না, একদম মুক্ত যে অক্সিজেন এরকম ছিল না। এসব গ্যাসসমূহ পরস্পর ঘর্ষণের ফলে কোনো জৈব অণু সৃষ্টি হয়েছে। এরপরে কে স্ট্যানলি মিলার এবং হারল্ড ইউরে গবেষণাগারে উপরিক্ত গ্যাসগুলো একত্র করে ইলেকট্রিক প্রভাব প্রদান করে, যার ফলে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়। কে কে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি করে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ, তোমরা এটা দেখে রাখবে। স্ট্যানলি মিলার, মিলারটা সবসময় আসে, হ্যারল্ড ইউরে এর নামটা মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না, কিন্তু মিলারটা সবসময় আসে। ইলেকট্রিক প্রবাহের মাধ্যমে তিনি অ্যামাইনো অ্যাসিড তারা সৃষ্টি করতে পেরেছিল, অ্যামাইনো অ্যাসিডকে সৃষ্টি করতে পেরেছিল, এবং তারা অ্যামাইনো অ্যাসিড থেকে সম্ভবত আরএনএ তৈরি হয়েছিল। অনেকেই মনে করেন আদি জীবন সম্ভবত সরল আরএনএ ছিল, যা থেকে প্রোটিন তৈরি হয়েছিল, মানে অ্যামাইনো অ্যাসিড থেকে আরএনএ তৈরি হয়েছিল, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়েছিল। এরপরে এই ধারণার নাম তারা দিয়েছিলেন আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এই জিনিসটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা মাঝে মাঝে আসে, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস কি লেখো। এখানে কিন্তু তোমরা এখানে আমি এখানে যা যা বলেছি তাই তাই লিখবে। এই যে এখান থেকে তোমরা লেখা শিখবে এই যে এখান থেকে স্ট্যানলি মিলার পরীক্ষাগারে পরীক্ষা করেছিল, অ্যামাইনো অ্যাসিড তৈরি করেছিল। অনেকে এই ধারণাকে অনেকে মনে করেন আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, প্রোটিন থেকে মানুষের উদ্ভূত। তারপরে আলেকজান্ডার অপারিন কি কি বলেছিল, বায়ুমণ্ডলে মিথেন, অ্যামাইনো অ্যাসিড, হাইড্রোজেন, পানি, জলীয় বাষ্প ছিল। এই সব কিছু সকল কিছু লেখার পরে এই ধারণা, পুরো ধারণাটাই হলো আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এসব কিছু লিখে তোমরা বলবে, এজন্য আর যদি প্রশ্ন আসে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস কাকে বলে, যা যা বললাম এইসব লিখে দিবে সুন্দর করে। আমি যা যা পড়ালাম তা তো তোমাদের দরকার, অনেকে হয়তো বা বই নেই, এই যে আমি তোমাদের জন্য সহজভাবে সুন্দরভাবে এখানে আমি তোমাদের তুলে দিয়েছি, যাতে তোমরা এটা পড়ে সহজে বুঝতে পারো। আজ আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা অন্য কোনো কথা বলে ক্লাসটাকে বড় করব না, কেননা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, প্রায় 18 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে। তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু তোমাদের এইচএসসি তথা আলিম এবং ইন্টার এদের নিয়ে আমরা কিন্তু নতুন প্লে লিস্ট তৈরি করা শুরু করেছি। বুটানি দিয়ে শুরু করলাম, আস্তে আস্তে তোমরা সবই পাবা। এতদিন অনেকে আমাকে প্রশ্ন করেছো যে ভাইয়া আমরা ইন্টারের গুলো কবে পাবো, আলিমের গুলো কবে পাবো। এই যে তোমাদেরকে দেওয়া শুরু করলাম। তোমাদের যাদের স্লাইড দরকার আমাদের পেজে নক করবে, এবং আমরা প্রতিনিয়ত ট্রাই করছি যেন আমরা স্লাইডগুলো ফেসবুকে আপলোড করতে পারি, কারণ সকলের জন্য আপলোড যদি করি তাহলে সকলের জন্য ভালো হয়। আজ আর না, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।